সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারে দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি পদ্ধতি বৈশিষ্ট্যমান 1 করে 1 × 5 = 5। প্রথম, বান্দেগানি চিহিলকারীর সদস্য ছিলেন রাজিয়া গিয়াসউদ্দিন বলবন মোহাম্মদ বিন তুগলক। উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। প্রশ্ন, পাগলা রাজা কাকে বলা হয়? ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে, ফিরোজ শাহ তুগলককে। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। প্রশ্ন, আমুক্তমাল্যদ গ্রন্থটি রচনা করেন বীরসিংহ কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায়, নরসিংহ। উত্তর হবে কৃষ্ণদেব রায়। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন না শের শাহ? উত্তর হবে বাবর। প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শের শাহ না আকবর? উত্তর হবে শের শাহ। পরের প্রশ্ন, ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ফরাসিরা, ইংরেজরা, পর্তুগিজরা না ওলন্দজরা? উত্তর হবে পর্তুগিজরা। প্রশ্ন, বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল কলকাতা, ব্যান্ডেল, চন্দননগর না শ্রীরামপুর? উত্তর হবে চন্দননগর। প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত, কালিকট, সুরাট না ক্যাম্প? উত্তর হবে সুরাট। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি পদ্ধতি বৈশিষ্ট্যমান 1 করে 1 × 5 = 5। প্রথম, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1206 খ্রিস্টাব্দে। প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম খালিফার অনুমোদন প্রার্থনা করেন? উত্তর লিখবে ইলতুৎমিশ। প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে জালালউদ্দিন ফিরোজ খলজি। প্রশ্ন, কবে কাদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। প্রশ্ন, দিন ইলাহি কি? উত্তর হবে সুলো-ই-কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। প্রশ্ন, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? উত্তর লিখবে 1498 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কোন যুগে ভারতের প্রথম কাগজ তৈরি করা শুরু হয়? উত্তর লিখবে সুলতানি যুগে। প্রশ্ন, মুঘল আমলের প্রধান মুদ্রা কী ছিল? উত্তর লিখবে মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপায়া। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সিজদা ও পাইবস বলতে কী বোঝো? সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। জিজিয়া কর কি? মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করতেন। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। প্রশ্ন, প্রথম জিজিয়া কর প্রচলন। ভারতীয় উপমহাদেশের সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লি সুলতানিতে জিজিয়া কর। দিল্লির সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন, তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের। শের শাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি করেছিলেন? ভূমিকা। শের শাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পুরনো সড়কগুলির সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন। 1. তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর হাইপেন পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। 2 দিয়ে পয়েন্ট করবে, তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। 3. এছাড়া তার আমলে লোহা থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি করা হয়। পরের প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরের প্রশ্ন, পর্তুগিজদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল? পর্তুগিজদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য ছিল ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্যকে দখল করা। ইউরোপে ভারতের মশলা, বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল
খুব বেশি। পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে মশলা কিনে ইউরোপের বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম দিকের সুলতানদের মধ্যে ইলতুৎমিশ সবচেয়ে সুদক্ষ রাজ্য বিজেতা এবং শাসক ছিলেন। তার সবথেকে বড় কৃতিত্ব হল কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত শিশু সাম্রাজ্যকে মঙ্গোল আক্রমণের হাত থেকে রক্ষা করা এবং দিল্লিতে সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন গোড়াপত্তন করে একটি সুবিন্যস্ত শাসন কাঠামো তৈরি করা। তিনিই প্রথম আরবীয় মুদ্রায় অনুকরণে রৌপ্য মুদ্রার প্রচলন করেন, যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক। তাই সব দিক থেকেই বলা যায় তিনি ছিলেন দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। ইকতা কি? ইকতাদার কাদের বলা হতো? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। টিকা লেখো। হলদিঘাটির যুদ্ধ। রাজপুত নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক চিতোর জয় করার আগেই রানা উদয় সিংহ চিতোর ছেড়ে চলে যান। অন্যান্য রাজপুতরা মুঘল রাজশক্তির বশ্যতা স্বীকার করে নিলেও উদয় সিংহ আমৃত্যু আত্মসমর্পণ করেননি। উদয় সিংহের পর তার পুত্র রানা প্রতাপ সিংহ মুঘলদের বশ্যতা অস্বীকার করেন। ফলে সম্রাট আকবর আজমিরের রাজপুত রাজা মনমোহন সিংকে 5000 সৈন্যসহ রানা প্রতাপের বিরুদ্ধে প্রেরণ করলে উভয় পক্ষের মধ্যে 1576 খ্রিস্টাব্দের যে যুদ্ধ শুরু হয় তা ইতিহাসে হলদিঘাটির যুদ্ধ নামে পরিচিত। রানা প্রতাপ পরাজিত হন, কিন্তু তবুও বাবর মুঘলদের বিরোধিতা করেন। রাজপুত শক্তির মধ্যেকার বিভেদ এই যুদ্ধের ফলে আরও প্রকট হয়ে দেখা দেয়। পরের প্রশ্ন, মুঘল শাসকরা কীভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিত? মুঘল সম্রাটগণ ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। সম্রাটগণ বণিকদের ব্যবসা বাণিজ্যের জন্য কুঠি বাড়ানোর অনুমতি দিয়ে সহায়তা করতেন। সম্রাটগণ বণিকদের নিরাপত্তা দিতেন। এর জন্য তারা রাহাদারি নামে এক প্রকার কর আদায় করতেন। তাছাড়া তারা বণিকদের কাছে হস্তক্ষেপ করতেন না। দ্বিতীয়ত, সম্রাটগণ বণিকদের কাছ থেকে মাত্র 2.5 থেকে 5% হারে শুল্ক নিতেন। তৃতীয়ত, মুঘল সম্রাটগণ প্রচুর রাস্তা নির্মাণ করেছিলেন। রাস্তার ধারে প্রচুর সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করে বণিকদের সুবিধা করেছিলেন। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি সুলতানি আমলে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করেন। সিংহাসন লাভ। ইলতুৎমিশ, এটা মারা হবে, মারা যাবার আগে কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতান মারা যাওয়ার পর একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের এক অংশ আপত্তি করে। তারা রাজিয়ার ভাই রুকউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকউদ্দিন ফিরোজের অযোগ্যতার কারণে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। কৃত্য: শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়া দাক্ষিণ্য সব দিকেই রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এক শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। রাজ্য জয়। সিংহাসনে বসার পর তিনি বাদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। শাসন পরিচালনা। তিনি পুরুষের পোশাকে সজ্জিত হয়ে প্রকাশ্য দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। 3. অভিজাতদের ক্ষমতার হ্রাস। তিনি 40 চক্র বা বান্দেগানি চিয়েলগাড়ি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। 4 দিয়ে পয়েন্ট করে পতন। রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিয়েছেন
এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়া রাজপুত শক্তি ও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া অভিজাতদের বিদ্রোহ দমন করার জন্য আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বিদ্রোহীদের হাতে নিহত হন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃত্য আলোচনা করো। পয়েন্ট করে ভূমিকা। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, সম্রাট আকবর হবে। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যোৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। পরের পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার। দেখো আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের পয়েন্ট করবে শাসন ব্যবস্থা, ভালো করে দেখে নাও। তারপরের পয়েন্ট করবে মানসাবদারি প্রথা, ভালো করে দেখে নাও। তারপরের পয়েন্ট করবে ধর্মীয় উদারতা। তারপরের পয়েন্ট করবে বিদ্যোৎসাহিতা। শেষ পয়েন্ট করবে উপসংহার, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, দিল্লিতে জল সংকটের কারণ কী ছিল? মধ্যযুগে দিল্লির সুলতানরা জল সংরক্ষণ ও সরবরাহ করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল? 2+3। পয়েন্ট করবে ভূমিকা। পরের পয়েন্ট করবে জল সংকটের কারণ। দেখে নাও 1, 2, 3 করে পয়েন্ট করবে জল সংকটের কারণগুলো। পরের পয়েন্ট করে জল সংরক্ষণ ও জল সরবরাহে সুলতানদের ভূমিকা। দেখে নাও 1, 2 করে পয়েন্ট করবে পরপর। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই পরপর আস্তে আস্তে পয়েন্টগুলো করবে। শেষ পয়েন্ট করবে উপসংহার। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো জায়গায় লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।